এটা তো একটা বই, এরপর তো সব কপি, ফটোকপি, পুনঃমুদ্রণ, এখন তো সব অনলাইন। আমি আপনাকে তো এখন সব অথেন্টিক সোর্স থেকে অনলাইনে দেখাবো। তো আপনার যেটা হচ্ছে এই মানে যেটা প্রথম লেখা হয়েছে একটা মাস্টার কপি, যেটা মাস্টার কপি তো না, মানে সলিড কপি যেটা, এই কপিটা দেখতে এমন, আপনারা দেখতে পাচ্ছেন? এটা হাতে লেখা 1972 তে। হ্যাঁ, এটা হচ্ছে সংবিধানের প্রথম পাতা, মানে হচ্ছে যে সূচিপত্র দিয়ে যে শুরু হচ্ছে সেইটা। আপনারা দেখেন প্রথমে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান। এরপর হচ্ছে সূচিপত্র, এটা সূচিপত্রের প্রথম পার্ট হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনা ইংরেজি হচ্ছে প্রিয়াম্বল, মানে প্রস্তাবনায় আসলে আপনার সব কথা লেখা থাকে। হ্যাঁ, মানে কেন আমরা এই সংবিধান করলাম, কি কারণে করলাম, এটার প্রস্তাবনা আমরা দেখবো একটু পরে। হ্যাঁ, এই যে সংবিধানের এই যে প্রথম পাতাটা ছিল এরকম, বুঝতে পারছেন? আর হচ্ছে এই যে দেখেন অরিজিনাল যে আমাদের সংবিধান যে বইটা, এই বইটা এইরকম দেখতে। হ্যাঁ, আপনারা এই বইটা এইভাবে দেখতে পাবেন। আর হচ্ছে আপনার এখন বাজারে যে সংবিধান কিনতে পাবেন, এগুলা এটা দেখতে এমন। হচ্ছে আপনার সরকার কর্তৃক যে প্রিন্টেড সংবিধান, আপনি যদি এটা বই কিনতে যান সংবিধানের বই, তাহলে দেখতে এমন, সরকার কর্তৃক এটা প্রিন্টেড। ঠিক আছে, এখন দেখতে কেমন বুঝছেন তো? এই যে প্রস্তাবনা কিভাবে লিখছে দেখেন, আমাদের এই সংবিধানটা লিখছে কে, ডিজাইন করছে কে জানেন? কাম- আরে কামরুল। কি যে বলেন, বাহাত্তরে, বাহাত্তরে তো শেখ হাসিনা কি ছিল, তো বাচ্চা ছিল। আপনার এই মানে এই সংবিধানটার ডিজাইন, এই লেখনী, কামরুল আছে এই না? যে, হ্যাঁ ডক্টর কামাল। আপনার এরপরে আপনার আমাদের ওই যে শিল্পাচার্য জয়নুল আবেদিনও ডিজাইন করেছেন। হ্যাঁ, এই তো লেখা এগুলা। তো আপনার এই যে ভিতরে দফা দফা দেখেন দেখতে কেমন। তো এই জিনিসগুলো এইভাবে সুন্দর করে দেখেন, হাতে কলমে লেখা। হ্যাঁ, এই যে দেখেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অনুচ্ছেদ ৮, অনুচ্ছেদ ৯, অনুচ্ছেদ ১০, অনুচ্ছেদ ১১, অনুচ্ছেদ ১২। হ্যাঁ, এই পাশে পাশে দেখেন মূলনীতি সমূহ, জাতীয়তাবাদ, এই যে জিনিসগুলো লেখা আছে এরকম। যাক, এটা হচ্ছে আপনারা, মানে আপনাদেরকে আমি এটা দেখাইলাম যে সংবিধানের হচ্ছে প্যাটার্নটা দেখতে কেমন। হ্যাঁ, সেটা এখন আসেন আমরা ইসে চলে যাই। আপনাদেরকে প্রথমে এক একটা বলি। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হচ্ছে সরকারি ওয়েবসাইট, লজ অফ বাংলাদেশ লেখা। মানে হচ্ছে আপনার বাংলাদেশে যত ধরনের আইন আছে, গতকালকে যদি একটা আইন বের হয়, পাশ হয়, সেটা আপনারা এই ওয়েবসাইটে পাবেন। তার মানে আপনারা মোবাইল থেকে আইনটা দেখতে পারবেন। কারোর সাথে আইনের ব্যাপারে কোনো যদি কনফিউশন হয়, তর্ক হয়, হ্যাঁ, আপনি জানেন একটা একজন বলতেছে একটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হইলে আপনি এইটা হচ্ছে অথেন্টিক সোর্স, আপনি এখান থেকে দেখতে পাবেন চেঞ্জ হয়েছে কি হয় নাই। বুঝতে পারছি? তাহলে আপনারা কি লিখবেন? এই যে ধরেন এখানে 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 কি লেখা, এখানে লেখা হচ্ছে লজ অফ বাংলাদেশ। তো লজ অফ বাংলাদেশ হইলে আপনার এটা কি, জাস্ট আপনারা এই কি বলে গুগলে গিয়ে এই দেখেন বিডি লজ লিখবেন, লিখলেই ঢুকতে পারবেন। ঢোকার পরে আপনারা এরকম এই যে অপশন পাবেন, অপশনে আইনের নাম লিখবেন, অথবা ওগুলো কিছু দরকার নাই, আপনারা যে কোনো আইনের নাম লিখবেন, লিখার পরে আপনারা ওই আইনের নানান ওয়েবসাইটের নানান ওয়েবসাইট আসবে, যেখানে দেখবেন এই বিডি লজের কথা বলা আছে, যে ওয়েবসাইটটা ওইটা ক্লিক করবেন। আমি কি বুঝতে পারছি? বিডিতে বাংলাদেশ, লজে লজ বাংলাদেশ আইন। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না স্যার। একটু একটু কথা বলবেন। হ্যাঁ, এখন আসেন সংবিধান, ওই দেখেন ওখানে কি লেখা ছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এখানেও তাই লেখা আছে। তো এইখানে আপনারা দেখেন এই যে প্রস্তাবনা, জাস্ট প্রস্তাবনাটাকে বলা হয় প্রিএম্বল। আপনারা খালি জিনিসটা একটু দেখেন, প্রিএম্বল জিনিসটা কি। হ্যাঁ, এই জিনিসটা আমাদের তো আসলে দেখা উচিত, আমাদের বোঝা উচিত যে
এইটা আসলে আমরা কি করব, আমাদের প্রস্তাবনায় আমরা আসলে কি বলছি সেটা দেখেন। আগে কি ছিল জানেন? এই যে বিসমিল্লাহির রহমানির রহিমটা, এটা কিন্তু 1972-এ ছিল না। এটা পেল না। হুম এটা আপনার আসলো কিভাবে? এইটা আসলো না, জিয়াউর রহমান। এরশাদ এরশাদ আনলো, সরকার আছে। ঠিক আছে, এরশাদ আনলো। এখন মজার বিষয় কি জানেন? কিছুদিন আগে এই জিনিসটাও ছিল না, শুধু এতটুকু ছিল, এতটুকু ছিল। হ্যাঁ, এইটা ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম ছিল আর বাংলা ছিল পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। পরে এসে আবার ঠিক করে এই অবলিক দিল, অবলিক দিয়ে এসে আপনার আল্লাহর নামে অবলিক পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে দিয়ে দিল। বুঝাতে পারছি? এখন আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা কে কে খুশি হয়েছেন এই বিসমিল্লাহির রহমানির রহিম থাকাতে? ইনশাল্লাহ স্যার স্যার আমি খুশি প্রপার হয়েছি। ইসলাম যদি কায়েম না হয় তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম থাকলেই কি আর না থাকলেই কি? আলহামদুলিল্লাহ খুশি হয়েছে স্যার। থাকে তাহলে খুশি নাই। আচ্ছা, আর বললাম প্রপার ইসলাম যদি কায়েম না হয় তাইলে বিসমিল্লাহির হুম, রহমানির রহিম এটা থাকলেই কি আর না থাকলেই কি? আমাদের তো আচ্ছা, আগে প্রপার ইসলাম কায়েম করতে হবে। আপনাদের ওই ইগুলা দেখছেন না, আজকের এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠানের উদ্বোধন করবেন, উদ্বোধনী হবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। জি স্যার সেম সেরকমই হচ্ছে। এটা এটা কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে গান শুনলে তো ওইটা হালাল হয়ে যাবে না তো বিষয়টা। শুনুন, স্যার শুনেন, কোরআন এইটা খতম করার পর আমার এইটা ডান্স এইটা দিয়ে আমাদের সংবিধানের শুরু। দেখা হ্যাঁ, সমান কথা। আপনারা একটু শুনেন, এইটা দিয়ে আমাদের সংবিধান শুরু। এরপরে এইখানে কি কি আছে, মানে অনেক কিছু আছে, তার মধ্যে কি আছে? সুদ হচ্ছে জায়েজ, ঠিক আছে? আমাদের অর্থ ব্যবস্থা কি সুদী অর্থ ব্যবস্থা। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম সুদ জায়েজ। কেমন লাগলো? আস্তাগফিরুল্লাহ। সরানো এটাই হোক তো না হোক বললাম সেটা যে নিয়ে স্যার কিছু। বিসমিল্লাহির হ্যাঁ, রহমানির রহিম বলে গান শুনলে ওইটা জায়েজ আছে। মানে হ্যাঁ, ওইটা আমি গেলাম না, কি করুক না করুক, কিন্তু আমাদের এই যে আমজনতা তাদের অবস্থা কি দেখলাম। আচ্ছা আসেন আমরা ওইদিকে না যাই, আমরা প্রস্তাবনাটা দেখি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন আপনারা একটু লেখাটা পড়তে পারতেছেন? কিছুদিন আগে যে স্যার নির্বাচন হইলো, তো একটা নির্দিষ্ট দলের লোকজন এসে আমার বাসায় বলতেছে যে গণভোটে হা ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এটা উঠে যাবে। এই হচ্ছে অবস্থা। আর যে যা বলে বলুক, এটা নিয়ে আপনাদের মাথা ব্যথার দরকার নাই, ঠিক আছে? ওই যে আপনাকে বললাম, এনে থাকলে কি না থাকলে কি, বাংলাদেশের মানুষ তো আপনার হচ্ছে 99% হচ্ছে আর মুনাফিক। স্যার বিষয়টা হয়ে গেছে লাভ লস কিছু নাই, জীবনটাই লস হয়ে গেছে আমাদের। ঠিক আছে, বাংলাদেশের 99% মানুষ মুনাফিক। এখানে ইসলাম থাকলে কি আর না থাকলে কি, সব দুষ্ট দুষ্ট। দেখি তো এখন মানুষরে। এখন আসেন প্রস্তাবনাটা দেখেন, স্যার প্রস্তাবনাটা ইম্পর্টেন্ট। স্যার হ্যাঁ, স্যার 99% মুনাফিক স্যার কেমনে এটা একটু যদি বলতেন। এইটা সামনাসামনি বলবো না একদিন। হ্যাঁ, ক্লাস তো হবে, ফিজিক্যাল ক্লাস, আপনি আমাকে জিজ্ঞেস করেন, বলবো না। হ্যাঁ, তো এখন আসেন আচ্ছা আপনার, স্যার ঠিক আছে। হুম, এখন আসেন, আমি আপনাদের প্রমাণ করে দেখাবো। হ্যাঁ, তো এখন আসেন, এই যে প্রস্তাবনায় কি আসছে? আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতা ঘোষণা করিয়া, ঠিক আছে,
জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিককে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, তার মধ্যে সেগুলোর মধ্যে কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হবে। আমরা আরো অঙ্গীকার, শুনেন, আমরা যারা আইন পড়ি তারা এই সংবিধান একটা 100 মার্কের সাবজেক্ট পড়ি, ঠিক আছে? সো আমাদের পড়ার সাথে আপনাদের পড়া মিলবে না, আমি আপনাদেরকে এত ডিটেলস যাব না। শুধু প্রস্তাবনাটা তো সাধারণ জনগণের সবাই দেখতে হবে, কারণ এটা সব কাদের কথা, এই কথাটা কাদের কথা? সাধারণ জনগণ। এই বাংলাদেশের মানুষের। কিভাবে দেখেন? এই যে দেখেন কিভাবে, হ্যাঁ এই যে, তাহলে এই কথাটা আমাদের, আমরা বাংলাদেশ জনগণ, মানে আপনার কথা এটা। আমরা আরো অঙ্গীকার করিতেছি আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতি প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা দেখ। এইটা বুঝছে নিত, হ্যাঁ, এটা আর বোঝার দরকার নাই, এটা আপনারা একটু মেনে নেন তাহলেই হবে। এখন আসেন সংবিধানের প্রথম ভাগ, এটা হচ্ছে প্রজাতন্ত্র, ঠিক আছে? সংবিধানে আসলে কি কি আছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখাই। সংবিধানের ইন্ডেক্সে চলে আসে, ইন্ডেক্স মানে সূচিপত্র। সূচিপত্রে দেখেন কি কি আছে। এক, প্রজাতন্ত্র, মানে প্রথম ভাগ, সংবিধানের চ্যাপ্টার। এই ভাগ মানে কি? চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার, দ্বিতীয়, সেকেন্ড চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারে কি বলতেছে? প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রের রাষ্ট্রের সীমানা, রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, জাতির পিতার প্রতিকৃতি। এইটা ওই পার্লামেন্ট আসছে তো, দেখবেন এটা চলে যাবে। হ্যাঁ, রাজধানী, নাগরিকত্ব, সংবিধানের প্রাধান্য, সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, এই বিষয়গুলা। দ্বিতীয় ভাগে বলতেছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে। এই রাষ্ট্র বলতে কি বুঝেন? রাষ্ট্র সরকারের তফাৎ কেউ বোঝেন? সমাজবিজ্ঞান বইয়ে পড়াইছে 6-7-এ। আমি বলে দিই, রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের 4টা উপাদান, সেই 4টা উপাদানের মধ্যে সরকার একটা। রাষ্ট্র হওয়ার জন্য 4টা উপাদান লাগে। প্রথমে লাগে একটা ভূমি, ল্যান্ড লাগে, তারপরে লাগে হচ্ছে জনগণ লাগে, 3 হচ্ছে সরকার লাগে, 4 সার্বভৌমত্ব লাগে, ঠিক আছে? এই 4টা মিলে হয় রাষ্ট্র। তো রাষ্ট্রের একটা পার্ট হচ্ছে কি? সরকার, একটা উপাদান হচ্ছে সরকার। তো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 8 নম্বরে দেখেন, মূলনীতি সমূহ, ওগুলো আমরা দেখবো। জাতীয়তাবাদ, পয়লা কি, সমাজতন্ত্র, শোষণ মুক্তি, এই যে নানান কিছু বলা আছে, হ্যাঁ, সেটা আর কি জাস্ট বলা। এগুলো আমাদের মূল নীতি, এগুলো আমরা নীতি হিসেবে চালাই আর কি, হ্যাঁ। 3 নাম্বার ভাগে আসি, দেখেন মৌলিক অধিকার। আপনারা যেটা বলেন সবসময়, এটা আমার মৌলিক অধিকার, তুমি খর্ব করতে পারো না, আমি যারে খুশি গালি দিতে পারবো, হ্যাঁ, যেমন খুশি তেমন পোশাক পরতে পারবো। এই যে মৌলিক অধিকার নিয়ে সারাদিন প্যাচ করেন, এই মৌলিক অধিকার সেই চ্যাপ্টার এটা। দেখেন 26 থেকে 47 পর্যন্ত আমাদের এই 47-এ ক না, কিন্তু 47 না, 47 না, আপনার হচ্ছে এই হচ্ছে গিয়ে দাঁড়ান, এই 43 পর্যন্ত মূলত আমাদের অধিকার। 26 থেকে 43 পর্যন্ত মূলত আমাদের মৌলিক অধিকার, হ্যাঁ। তারপরে আসেন চতুর্থ ভাগে হচ্ছে নির্বাহী বিভাগ। আমাদের সরকার, এই যে সরকারের ভাগ শুরু হলো, সরকারের বিভাগ কয়টা? 3টা। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ। শাসন বিভাগের আরেকটা নাম হচ্ছে নির্বাহী বিভাগ। তো নির্বাহী বিভাগের কয়েকটা পরিচ্ছেদ রাখা আছে। দেখেন রাষ্ট্রপতি, এই যে রাষ্ট্রপতি কি করবে না করবে, হ্যাঁ, রাষ্ট্রপতি কেমন হবে, কিভাবে নির্ধারণ হবে, তার নিয়োগ কিভাবে হবে, এই কথাগুলো বলে না।
এই রাষ্ট্রপতির কথা সংবিধানে বলা নাই, আরে সংবিধানে সরকারের কথা বলা নাই, প্রধানমন্ত্রীর কথা সংবিধানে বলা নাই। তো এই যে সংবিধানে সব কিছুর কথাই দেখেন এভাবে ভাগ ভাগ করে বলা আছে, রাষ্ট্রপতির কথা বলা আছে, তারপরে দেখেন দ্বিতীয় পরিচ্ছেদে লেখা আছে আপনার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কথা বলা আছে। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, এটা আপনার বিলুপ্ত। হ্যাঁ, আপনার হচ্ছে এইটা কবে থেকে বিলুপ্ত, একটা মিনিট। আর কিছু বলবা? আর কিছু বলবা? কি করছো জিজ্ঞেস করো। হুম, তুমি দেখবা? আচ্ছা, দেখো তবে কথা বলো না মা। হ্যাঁ, আচ্ছা। তো আপনারা এই যে এটা দেখেন, এখানে কি দাঁড়াচ্ছে, এই যে তৃতীয় পরিচ্ছেদে আপনার হচ্ছে এই যে নির্দলীয় দ্বিতীয় 2 এর ক দেখেন। হ্যাঁ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, যেটা 2011 সালে হয়েছিল আপনার ত্রয়োদশ সংশোধনী দিয়ে, হ্যাঁ, বাতিল হয়েছিল সেই জিনিসটা আপনার পুনরায়, এটাকে কি বলে, এটাকে হচ্ছে এই যে এই বিলুপ্তটাকে আবার সরায় দেওয়া হয়েছে। এখন এই সরকার এসে, এই যে এই পার্লামেন্ট এসে এখন আপনার করবে সংসদটা, ওই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আবার এটাকে হচ্ছে পুনর্বহাল করবে। হ্যাঁ, এরপরে দেখেন আপনার হচ্ছে শাসন, স্থানীয় শাসন, লোকাল লোকাল গভর্নমেন্ট, এই তো এই বিষয়গুলো আছে। প্রতিরক্ষা কর্ম বিভাগ আছে। না না, সংবিধানে আপনার কোনো কিছু ওখানে লেখা থাকে এটা বিলুপ্ত, কিন্তু কথাটা থাকে। হ্যাঁ, তখন এটা এখন আর প্রয়োগযোগ্য না। না, মুছবে না আপনার, ওটা তো আপনার লেখা থাকবে, কিন্তু ওই যে দেখেন বিলুপ্ত লেখা, খেয়াল করছেন? স্যার স্ক্রিন ওটা শেয়ারটা অফ লেখা হয়ে থাকবে। গেছে। স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে স্যার। হুম, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে নাকি আছে? ওকে ওকে স্যার, আসছে। ঠিক। আস্তে আছে তো, আস্তে হচ্ছে, আছে তো, আপনার হয়তো একদম নেটওয়ার্ক খারাপ। আচ্ছা, শো করতেছে। হুম, প্রত্যেকটা জি স্যার, সরকারের ঠিক আছে। সংবিধান চেঞ্জ। হ্যাঁ, তো আপনার ওইটা লেখা থাকবে কিন্তু বিলুপ্ত, জিনিসটা বিলুপ্ত থাকবে। এই যে দেখেন আমরা যাই, হ্যাঁ, এই যে হেডিংটা আছে কিন্তু নিচে কি লেখা আছে দেখেন তো, বিলুপ্ত, খেয়াল করছেন? জি স্যার। হ্যাঁ, এরপর দেখেন প্রতিরক্ষা কর্ম বিভাগ মানে আমাদের সশস্ত্র বাহিনী। এরপর অ্যাটর্নি জেনারেলের বিষয় আছে। এরপর আসেন আইনসভা, পঞ্চম ভাগ দেখেন, আইনসভা। আইনসভা মানে পার্লামেন্ট, পার্লামেন্ট মানে সংসদ। প্রথম পরিচ্ছেদ হচ্ছে সংসদ, দেখেন সংসদ সদস্য, সংসদ প্রতিষ্ঠা, পার্লামেন্ট কিভাবে হবে, সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা অযোগ্যতা মানে এমপিদের যোগ্যতা অযোগ্যতা লেখা আছে। আসন শূন্য হইলে কি হবে, হ্যাঁ, শপথ গ্রহণ দেখেন 69 দেখেন, শপথ গ্রহণের পূর্বে কিভাবে আসন গ্রহণ করবে, ভোট দান করলে কিভাবে হবে, এই যে বিষয়গুলো বলা আছে। এরপরে আসেন দ্বিতীয় পরিচ্ছেদ, আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতি। সংসদের বাজেট যে রিলেটেড কাজ, আমরা বাজেট পাস করি, বাজেট রিলেটেড পাসটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ সংসদের। তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। হ্যাঁ, এই যে এখন কিছুদিন আগে অধ্যাদেশ মধ্যাদেশের নাম শুনছেন না, এগুলো শুনে এত ডিটেলস আপনার জানা দরকার না, just দেখলেন জিনিসটা কি। হ্যাঁ, অধ্যাদেশে করা। এখন আসেন ষষ্ঠ ভাগ, বিচার বিভাগ। হ্যাঁ, বিচার বিভাগের পার্ট আসছে, যে সরকারের 3টা ভাগের একটা ভাগ বিচার বিভাগ। বিচার বিভাগের প্রথম পার্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট কিভাবে হইলো, সুপ্রিম কোর্টের বিচারকরা কিভাবে নিয়োগ পাবে, হ্যাঁ, এরপরে সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারক কিভাবে হবে, এই যে বিষয়গুলা, আপিল বিভাগ, এই বিষয়গুলো আছে। দ্বিতীয় পরিচ্ছেদে অধস্তন আদালত মানে জেলা আদালত, যেগুলা সাবঅর্ডিনেট কোর্ট, যেটা যেটা আমাদের আমাদের ফাংশন আর কি। হ্যাঁ, এই তো আমাদের ফাংশন, আমাদের ফাংশনে এটার কি অবস্থা, অধস্তন 114 অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা। তারপরে হচ্ছে 115 অধস্তন আদালত নিয়োগ, আমরা কিভাবে নিয়োগ পাবো সেটার কথা বলা আছে। অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ শৃঙ্খলা বলা আছে। 116 ক, বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন হবে, আমরা স্বাধীন হবে, বিষয়গুলো বলা আছে। প্রশাসন ট্রাইব্যুনাল বলা আছে। সপ্তম ভাগ দেখে নির্বাচন,
এই যে নির্বাচন নির্বাচন কথা বলে, কিভাবে নির্বাচন হবে, কেমন কি হবে, এই বিষয়গুলো এখানে বলা আছে। অষ্টম ভাগ, নবম ভাগ আর এগুলি দেখার দরকার নেই, ঠিক আছে। এখন আসেন, আপনারা মৌলিক অধিকারটুকু খালি দেখেন, আপনাদের মৌলিক অধিকার কি কি আছে সেইটা আপনারা খালি একটু দেখেন। এই যে 26টা দেখার দরকার নাই, 26টা হচ্ছে বলা আছে মৌলিক অধিকার আপনার থাকবে। মৌলিক অধিকারকে মৌলিক অধিকারকে লঙ্ঘন করে এরকম কোনো আইন পাশ করা যাবে না। এখন একটা আইন পাশ করে বলে দিল আপনারা এখন আর কেউ ভাত খাইতে পারবেন না, তাইলে এটা হইলো না। এইসব আইন পাশ করতে পারবেন না, আপনারা এখন থেকে আর কেউ জামা কাপড় পরতে পারবেন না, এইসব আইন পাশ করা যাবে না। হ্যাঁ, তো আপনার 27 নাম্বারটা দেখেন, ওটা মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, হ্যাঁ কি চিকিৎসা, এগুলো হচ্ছে মৌলিক চাহিদা, আর এটা হচ্ছে অধিকার, ঠিক আছে। এখন আচ্ছা ধরেন, স্যার হুম একটু ওই যে গণভোট যে হইলো হুম এটা এটা তো বিজয় হয়েছে তাই না? এর কি বাতিল হুম করার কি বাতিল করতে পারবে না, সুযোগ সংবিধান? নাই, ওটার সুযোগ নাই, ওগুলোর সুযোগ নাই। মানুষের বক্তব্য বাতিল করার ক্ষমতা মানুষ বাদে কারো নাই। গণভোট হচ্ছে মানুষের সিদ্ধান্ত, তো মানুষের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা আর কারো নাই মানুষ ছাড়া। তো এখন আসেন 27, আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতা মানে আপনারা সবাই সমান আইনের চোখে, আলাদা তফাৎ নাই। 28, ধর্ম প্রভৃত কারণে বৈষম্য, আপনারা, হ্যাঁ, কোনো ধর্ম, কাউকে বৈষম্য করা যাবে না, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, এগুলোর মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, আপনারা সরকারি চাকরিতে কোনো আলাদা কিছু থাকবে না, সবাই সমানভাবে থাকবে। তবে আপনার এই যে দেখেন 29-এর ক খ গ দেখেন, মানে ক দেখেন যে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ তাদেরকে আপনার সুযোগ টুযোগ দেয়া যেতে পারে, এই আদারওয়াইজ সবাইকে সমান, ওপেন সার্কুলার হবে, সবাই অ্যাপ্লাই করবে, কাউকে বাদ দেয়া যাবে না। তারপরে দেখেন, হ্যাঁ, এরপরে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? এখন আপনারা দেখেন এই যে আইনের 31 দেখেন, আইনের আশ্রয় লাভের অধিকার, আপনাদেরকে কেউ আইনের আশ্রয় লাভের অধিকার থেকে বাদ দেওয়া যাবে না। পুলিশ আপনাকে ধরলো, মন মতো আটকায় রাখলো, এটা সম্ভব না। আপনি কোর্টে যেতে পারবেন, আপনি ম্যাজিস্ট্রেটকে, অবশ্যই আপনার সাথে ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে আপনার কাছে হাজির করতে হবে। হ্যাঁ, আপনার আইনের আশ্রয় থেকে বাদ দেওয়া যাবে না। আপনার কোনো ম্যাটার, আপনাকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে 32 ধারা, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, মানে রাইট টু লাইফ, মানে বেঁচে থাকার অধিকার এবং আপনার ব্যক্তি স্বাধীনতার অধিকার। হ্যাঁ, তারপরে হচ্ছে 33, গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, আপনাকে মন মতো গ্রেপ্তার করলো, আটক রাখলো, এইভাবে কেউ পারবে না। এটা বড় ধারা, বড় একটা বিষয়, এটা এত ডিটেলস আপনাকে পড়বো না, সোজা সাপটা কথা, আপনাকে কেউ স্যার এই গ্রেপ্তার বিষয়টা করে, আছে একটু বলুন। আপনাকে কোর্ট ছাড়া কেউ আপনাকে আটক রাখতে পারবে না, ঠিক আছে। স্যার তাহলে এতদিন কিভাবে পারলো স্যার? কোনটা? এই যে বিচার বহির্ভূত যে মানুষগুলার আটকায় রাখলো স্যার। সেটা তো আপনার কেউ খুঁজে পায় নাই, তাকে লুকায় রাখছে, বুঝাতে পারছি। কিন্তু এই যে এখন এই কারণে তো তাদের এখন পানিশমেন্ট হচ্ছে, এখন প্রমাণ করলে পানিশমেন্ট হচ্ছে। কেউ তো পারবে না, এখন পারবে না, এখন তো খুন করা যাবে না, খুন হচ্ছে না, হচ্ছে তো, সাজা হচ্ছে। ভাই এটা তো বিধান অমান্য করলে আপনাদের মূল কথা বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। আইনের প্রয়োগ নাই, এটা হচ্ছে আপনি আমি প্রয়োগ করি না। খুন তো আর সরকার করে না, সবাই, সরকার কয়টা খুন করছে বলেন? 100, 200, 500, 1000, 2000, তাহলে এই যে এত হাজার হাজার খুন আসলো কোত্থেকে? এটা কারা করছে? এত জনগণ করছে। চুরি কে করে? জনগণ করে, তাই না? তো আমরা মানুষ খারাপ, আপনি কি বললাম 99% মুনাফিক, সেটা আপনাদেরকে দেখাই দিব না। এই দেশে যে সৎ হবে সে মাইর খাবে, ঠিক আছে, যে সৎ হবে সে মাইর খাবে। অবশ্যই স্যার, অবশ্যই। হ্যাঁ, আপনি 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 হচ্ছে গিয়ে চুপ থাকবেন, মাইর খাবেন। আপনি সততার সাথে থাকবেন, আপনাকে ভোগাবে। আপনি আপনার ওই রাষ্ট্র সমাজ ভুলে যান, আপনি আপনার পরিবার এবং আত্মীয় স্বজনের দিকে চিন্তা করেন। যেটা কথা কম কয় সব তারই ভোগে। তো এগুলো বাংলাদেশের মানুষের চরিত্র, এইসব চরিত্র দিয়ে আপনার আইন দিয়ে চেঞ্জ করা যাবে নাকি?
সম্ভব না। বাংলাদেশের মানুষের মেন্টালিটি খারাপ। এই তৃতীয় বিশ্বের দেশ, মেন্টালিটি হচ্ছে 4th ক্লাস। বুঝাতে পারছি? এখন আসেন ঠিক 34। বলছেন। হ্যাঁ, জবরদস্তি শ্রম নিষিদ্ধ করেন। কাউকে জবরদস্তি করে শ্রম করানো যাবে না। আপনি শ্রম দিতে চান না, আপনাকে জোর করে শ্রম দেওয়ানো যাবে না। যদি না আপনি কমিটেড থাকেন, পয়সা নিয়ে থাকেন, পয়সা নিয়ে আবার শ্রম দিবেন না, তাইলে আবার হবে না। কিন্তু আপনাকে বলে, "আয় তুই বাসায় কাজ কর, এই তুই এটা কর।" এটা আপনাকে জোর করে কেউ আপনাকে করাইতে পারবে না। এরপরে দেখেন বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ 35। আপনাকে কোনো ইনহিউম্যান টর্চার করা যাবে না। আপনাকে থাপ্পড় দেওয়া যাবে না। ওই যে কান উঠবোস করানো যাবে না। হ্যাঁ, এই যে ঢাকায় দেখছেন থাপকা থাপ্পড় দিছে, এরকম করা যাবে না। এই জন্য দেখেন না পুলিশ ক্লোজ হয়েছে, এই করছে, এইসব কাজ করা যাবে না। 36 চলাফেরার স্বাধীনতা, আপনার চলাফেরার স্বাধীনতা থাকবে কারফিউ জারি করা ছাড়া। 37 সমাবেশের স্বাধীনতা, আপনারা অ্যাসেম্বলি করতে পারবেন, 10 জন 20 জন মিলে এক জায়গায় সমাবেশ করতে পারবেন শান্তিপূর্ণ, কিন্তু ভাঙচুর করা যাবে না। আর একজনের অধিকার নষ্ট করলে আবার এইটা আবার ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, ক্রাইম হয়ে যাবে। সংগঠনের স্বাধীনতা, আপনার সংগঠন করতে পারবেন। এই যে আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, অমুক অ্যাসোসিয়েশন, তমুক অ্যাসোসিয়েশন, রংপুর অ্যাসোসিয়েশন, দিনাজপুর অ্যাসোসিয়েশন, এইটা অ্যাসোসিয়েশন করার ক্ষমতা। হ্যাঁ, চিন্তা ও বিবেক স্বাধীনতা, বাক স্বাধীনতা যেটা 39। হ্যাঁ, আপনাদের বাক স্বাধীনতা থাকতে হবে। আপনি কথা বলার স্বাধীনতা থাকতে হবে। তবে এখানে একটা শর্ত আছে। আপনার কথা দ্বারা আবার আরেকজনকে আপনি মানহানি করতে পারবেন না। তাইলে আবার তার অধিকার নষ্ট হইলো। সো সেটা করা যাবে না। 40 পেশা বা বৃত্তির স্বাধীনতা। আপনি যেকোনো পেশায় যেতে পারবেন। আপনি এই সুইপারও হইতে পারবেন। আপনি আবার বিশাল বিজনেসম্যানও হইতে পারবেন। ঠিক আছে? এইটা কেউ আপনাকে বাধা দিবে না। ধর্মীয় স্বাধীনতা 41। আপনার ধর্মের স্বাধীনতা থাকবে। যেকোনো ব্যক্তি রাস্তায় দাঁড়ায় মন্দিরে পূজাও করতে পারবে, যেকোনো ব্যক্তি রাস্তায় দাঁড়ায় নামাজও পড়তে পারবে। ঠিক আছে? কেউ কাউকে তার ধর্ম পালনে বাধা দেয়া যাবে না। সম্পত্তির অধিকার 42। আপনি বাংলাদেশের জমি কিনতে পারবেন, জমির মালিকানা হোল্ড করবেন। এইটা আগে 1950-এর আগে ছিল না। আগে জমিদারি প্রথা ছিল। কেউ জমিদার ব্যতীত কেউ জমির মালিক হইতো না। সবাই হইতো বর্গা। হ্যাঁ, আমরা জমিদারের কাছ থেকে বর্গা নিতাম, খাজনা দিতাম। কিন্তু আমি জমির মালিক ছিলাম না। জমিদারের মালিক ছিল জমিদার। হিন্দুরা জমিদার, মুসলিমরা তালুকদার, সৈয়দ, এইসব নানান কিছু ছিল। তো আপনার এই কাজগুলা ছিল। কিন্তু 1950-এর পর থেকে আপনার সরকারও জমির মালিক, আপনিও জমির মালিক। আপনি দেখেন অনেক জায়গায় বলেন এটা সরকারি সম্পত্তি, আর এটা ব্যক্তি মালিকানাধীন। তার মানে আপনার জমি সরকার চাইলে নিতে পারবে না আপনাকে টাকা পয়সা না দিয়ে। বুঝাতে পারছি? ওটা আপনিই মালিক, এইটার মালিক সরকার না, এই মালিক আপনি ইন্ডিভিজুয়াল। এই তো এটাই সংবিধানে আসার পরে আসছে। হ্যাঁ, 43 গৃহ যোগাযোগের রক্ষণ। আপনি যে কোনো ঘর বানাইতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, নিজে যোগাযোগে ঘরে থাকতে পারবেন। আপনার হচ্ছে আপনার নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন। হ্যাঁ, এরপরে 44 অনুচ্ছেদ মৌলিক অধিকার বলবৎকরণ। আপনার এই 43 পর্যন্ত যে মৌলিক অধিকার দেয়া হইলো, এগুলো লঙ্ঘন হইলে আপনি কোর্টে যেয়ে মামলা করতে পারবেন। এটা 44-এ বলা আছে। এই তো 45 শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকার পরিবর্তন। আইন শৃঙ্খলার প্রয়োজনে আপনার এই উপরের অধিকারে কিছু জিনিস পরিবর্তন করা যাইতে পারে। কারফিউ টারফিউ দিতে পারে রাতের বেলা। ওই যে আপনার ঘোরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, কারফিউ দিলেই স্বাধীনতা চলে যাবে। হ্যাঁ, এই তো মূলত এই হচ্ছে বিষয়। বুঝছেন? এই আপনার সংবিধান এতটুকু দেখলেই চলবে। আপনাদের বাকি এত কিছু দেখার দরকার নাই। কি বলবো বলো? বলো, বলো। হ্যাঁ, জোরে বলো। একটু জোরে বলো। আমরা ভালো আছি, তুমি ভালো আছো? কি বলতে হয়? বলো। ওরা তো জিজ্ঞেস করছে, বলো। আচ্ছা, তাহলে এইটাই আপনাদের এখন রাষ্ট্রপতি দেখেন, প্রথমে বলা আছে রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হবেন। এই তো সংবিধানটা, এই যে দেখেন শেষ নাই, লেখার শেষ নেই, অনেক বড়। বুঝছেন সংবিধান? স্যার ন্যায়পাল সম্পর্কে একটু বলতেন। কোনটা ন্যায়পাল? জি, ন্যায়পাল হচ্ছে 70 ধারায় আছে। 70 কই? সংসদে। হুম। স্যার আমার এক মানে জেনারেল নলেজ এক বড় ভাই বলছিল যে এটা আমার বাংলাদেশের নায়িকা দেখাই। নেপাল নেপাল, এটা ইন্ডিয়াতে আছে।
ন্যায়পাল হচ্ছে কোর্টে যাওয়ার আগে একটা রাস্তা। মানে আপনার সরকারের বিরুদ্ধে আপনি নালিশ জানাবেন, সরকারি যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নালিশ জানাবেন ন্যায়পালের কাছে, কোর্টে যাওয়া ছাড়া। কোর্টে গেলে তো বড় বিষয় চলে যান, এইটা হচ্ছে ন্যায়পাল। তো বাংলাদেশে ন্যায়পালটা নাই, হয়তো আশা করি চলে আসবে, এই সরকার হয়তো আনবে, জুলাই সনদে সম্মত ছিল। তো ন্যায়পালটা পড়েন ৭৭, দেখেন, সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করিতে পারিবেন। সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতা সহ যেরূপ ক্ষমতা যা যা দেওয়ার দরকার সেগুলি দিলে তিনি তা পালন করতে পারবেন। এই তো, মানে আপনি হঠাৎ এখানে একটু সমস্যা হচ্ছে, আপনাকে এই জিনিসটা দিচ্ছে না, কোর্টে গিয়ে সরাসরি তাকে কোর্টে হাজির না করে ন্যায়পালের কাছে যাইতে পারেন। ন্যায়পাল তখন তাদেরকে ডাকতে পারে, ডেকে বলতে পারে এই আপনি ওর এই অধিকারটা দিচ্ছেন না কেন। সে পুলিশকে ডাকতে পারে, ডিসি কে ডাকতে পারে, বিদ্যুৎকে ডাকতে পারে, সে আপনার হচ্ছে ভূমিকে ডাকতে পারে, সে আপনার যে কোনো সরকারি যে কোনো বিষয়, হ্যাঁ, ব্যাংকের সরকারি ব্যাংক হইতে পারে, আর যা আছে, যা আছে সবকিছুর বিষয় আদার দেন কোর্ট কেসে ডাকতে পারবে না। কোর্ট বাদে যে কোনো মন্ত্রণালয়, যে কিছুটা কোনো ভুক্ত কিছুর বিষয়। অধিদপ্তরের মতো সম্ভবত, হ্যাঁ, কিছুটা আর কি ভুক্ত অধিদপ্তরের মতো আর কি। হ্যাঁ, এরকম টাইপই ভোক্তাধিকারের মতনই বলতে পারেন। এই সরকারের এই বিরুদ্ধে কি আপনি ভোক্তাধিকারের বিরুদ্ধেও তার কাছে অভিযোগ দিতে পারবেন। যে কোনো সরকারি ব্যক্তি আদার দেন কোর্টের বিরুদ্ধে পারবেন না। হ্যাঁ, কোর্ট সম্পূর্ণ একটা মানে দেশের মধ্যে একটা আরেকটা দেশ, এইখানে আপনি টাচ করতে পারবেন না। এটা ওই চিফ জাস্টিসকে দিয়ে টাচ করাইতে হবে, ঠিক আছে। তো আপনার যেটা হচ্ছে এই যে কোনো বিষয় নিয়ে তার কাছে যে আপনি একটা নালিশ জানাইতে পারেন। হ্যাঁ, একটা সংক্ষুব্ধ হলে, হ্যাঁ মা, আপনার এইটা বলতে পারেন, বলার পরে যে যিনি আপনাকে সার্ভিসটা দিচ্ছে না, হ্যাঁ, ডিলে করতেছে, ঘোরাচ্ছে, আপনি যা বলতে পারবেন তিনি সেই, বা আপনাকে অতিরিক্ত আপনাকে চার্জ আরোপ করা হয়েছে, বা আপনার যেটা প্রাপ্য সেটা দেয়া হচ্ছে না, এই বিষয়গুলো আপনি প্রথমে ন্যায়পালের কাছে যাইতে পারেন। ন্যায়পাল তখন কি করবে, এটাকে একটা তদন্ত করবে, তদন্ত করে একটা দোষী ব্যক্তি নির্ধারণ করে এটা কর্তৃপক্ষের কাছে, হ্যাঁ, মন্ত্রণালয় মন্ত্রীর কাছে, হ্যাঁ। তো আচ্ছা আপনার এই স্যার, জিনিসগুলা, স্যার হুম এই যে হুম গাড়ি ভাড়া যে বেশি নিচ্ছে এটা কার কাছে বলবো? গাড়ি ভাড়ার গাড়ি ভাড়া তো আর আপনার সরকারি লোক বেশি নিচ্ছে না, এটা তো আপনাকে কোর্টেই যাইতে হবে, পুলিশের কাছে যাইতে হবে, এটা ভোক্তা অধিকারের কাছে যাইতে হবে। সরকার নিচ্ছে না তো এটা, তাই না। ন্যায়পাল যাবেন আপনি সরকারের বিরুদ্ধে, সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, বুঝতে পারছি, ও আচ্ছা আচ্ছা। বুঝছেন। ন্যায়পাল সরকারকে মনিটর করা, জি স্যার। সরকার এবং জনগণের মধ্যে যেই ঝামেলা, সেই ঝামেলার প্রাথমিক পদ ন্যায়পাল। ন্যায়পাল এসে একটু তদন্ত করে দোষী ব্যক্তি নির্ধারণ করে ওই সরকার প্রধানের কাছে পাঠায় দেয়, মন্ত্রণালয় কারো সমস্যা মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠায় দিবে, তারপরে তারা শোকজ মুকজ যা যা করার করবে। হ্যাঁ, এরপরে ন্যায়পালে আপনি পাইলেন না, আপনি ওই যে কি বলে আপনার বিচার পাইলেন না, ন্যায়পালে আপনার সমাধান পাইলেন না, দেন আপনি কোর্টে যাবেন। কোর্ট হচ্ছে লাস্ট স্টেজ, বুঝতে পারছি। এই তো আপনার, এই হচ্ছে বিষয়, বুঝছেন। জি স্যার। আর সংবিধান দেখার কিছু নাই, বাকিগুলা আপনাদের সাধারণ জনগণের বোঝার দরকার নেই। আপনি যদি এমপি হন তাহলে এমপির পার্ট করে নিন। এই জন্য বললাম যে শেষ করে দিচ্ছে, যদি এমপি হন এমপির পার্ট পড়বেন, রাষ্ট্রপতি হলে রাষ্ট্রপতির পার্ট পড়বেন, প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রীর পার্ট পড়বেন, ঠিক আছে। ওগুলো এখন এত পড়ার দরকার নেই, ওগুলো আপনি দেখলেন আর কি। এরপরে আমরা যে সংবিধানটা আর দেখাই আমার দিলাম দেখতে রাষ্ট্রপতি গেলেন। আর সেনা প্রধান নিয়ে কিছু জানার আছে। হ্যাঁ, রাষ্ট্রপতি আর সেনা প্রধান নিয়ে কিছু জানার আছে। বলেন বলেন, জিজ্ঞেস মানে করেন। জুলাই আন্দোলনের পরে যেটা হয়েছে যে অনেকেই বললো যে রাষ্ট্রপতিরে সরাই দিয়ে সেনা প্রধানরে সরাই দিয়ে এক্সেট্রা এক্সেট্রা। আসলে এই রাষ্ট্রপতি নিয়োগ সেনা প্রধান নিয়োগ আসলে যখন সরকার না থাকবে তখন এই বিষয়গুলো আসলে কিভাবে প্রসেস হবে? শোনেন, আমি আপনার একটা কথা বলি, রাষ্ট্রপতি আলাদা, সরকার আলাদা, ঠিক আছে। রাষ্ট্রপতির সাথে সরকারের কানেকশন নাই, সরকার গঠন করে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে বানায় হচ্ছে কে, পার্লামেন্ট, সংসদ, ঠিক আছে। এই সংসদ আপনার ধরেন, আপনার রাষ্ট্রপতিকে বানাইলো, বানানোর পরে আপনার রাষ্ট্রপতি হচ্ছে সংসদের আবার সব মানে মাথা, সংসদের অধিবেশন ভেঙে দেওয়া, অধিবেশন গঠন করা, সবকিছু আবার রাষ্ট্রপতিই করবেন। রাষ্ট্রপতি বিষয়টা তো ঠুনকো না, এগুলো হচ্ছে ফাত্রা লোকদের কথাবার্তা, এগুলো যা ধূপধাপ অর্ধশিক্ষিত মূর্খ, সার্টিফিকেট আছে, মাস্টার্স পাস করছে, কিন্তু বুদ্ধি নাই, আইন পড়ে নাই, সংবিধান জীবনে উল্টায় দেখে নাই, এরা বুগিচুগি কথাবার্তা বলে, এইসব কথাবার্তা যায় না।
রাষ্ট্রপতি কি ফাইজলামি নাকি? একটা রাষ্ট্রপতি পট করে সরাই দিব নাকি? এত সহজ নাকি? আর রাষ্ট্রপতি হচ্ছে গত জুলাই আন্দোলনের পরে রাষ্ট্রপতি হচ্ছিল সকল আইনের উৎস আপনার লিগালাইজ করার, ঠিক আছে? ওই যে জুলাই 5 আগস্টের পর থেকে নতুন সরকার গঠন পর্যন্ত দেশে যদি একজন লিগাল ম্যান থাকে, লিগাল, আপনি আমি তো মানুষ নাগরিক, কিন্তু যদি একজন লিগাল ম্যান থাকে সে ছিল রাষ্ট্রপতি, সেই ছিল আইনানুগ ব্যক্তি। সো ওই যে পরশ পাথর, সে যে যা পরশ পাথর যেটা টাচ করতো সেটা আইনানুগ হইতো। উনি যা যা করছে ওইটার থ্রুতে আপনার সবকিছু আইন আইন মোতাবেক কাজ হয়েছে, কেননা তিনিই হচ্ছে রাষ্ট্রপতিই তো প্রধান উপদেষ্টাকে শপথ পড়াইছে, নিয়োগ দিছে, অ্যাপয়েন্টমেন্ট দিছে। আর নাহলে প্রধান উপদেষ্টা বাতিল, আপনি রাষ্ট্রপতিকে সরালে সেও বাতিল। বুঝাতে পারছি? স্যার এক কথায় যত হুম। আইন করা হয়েছে জুলাইয়ের পর থেকে এই রাষ্ট্রপতির সব মাধ্যমে রাষ্ট্রপতি, এটা বৈধতা পাইছে। সব রাষ্ট্রপতি, এবং উনি এই মুহূর্তে করতে পারতেন, আর কেউ না। এখন আসেন সেনাপ্রধান, সেনাপ্রধান জাস্ট জব। হ্যাঁ, উনি একজন সার্ভিস হোল্ডার, নাথিং এলস। হ্যাঁ, হ্যাঁ, মোট সুন্দর হয়েছে। উনি প্রমোশন পেয়ে চাকরিতে ঢুকছে, ওনাকে আলাদাভাবে বাহির থেকে আইনা নেয় নাই। উনি ইন সার্ভিস একজন লোক ছিল, ওই ইন সার্ভিস একজন লোক থেকে নিয়ে তাকে সেনাপ্রধান বানানো হয়েছে নির্দিষ্ট একটা সময়ের জন্য। হ্যাঁ, তো ব্যাপারটা এমন না যে গেলাম আর সরাই দিলাম, বিষয়টা এরকম না, ওগুলো সার্ভিস রুলস আছে। কর্ম বিভাগ, প্রতিরক্ষা কর্ম বিভাগ দেখাইলাম না, এরকম একটা কর্ম বিভাগ, সার্ভিস, এগুলো আলাদা নিয়ম মাফিক চলে। এখানে আসলাম মন চাইলো সরাই ফেললাম, বিষয়টা এমন না। অ্যাপয়েন্টমেন্টে সরকারের স্বইচ্ছা থাকে, সরকার অ্যাপয়েন্টমেন্ট দেয়, বাট বিষয়টা এমন না দিলাম পট করে কালকে সরাই দিলাম। হ্যাঁ, ওরা একটা কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, বুঝতে পারছি? জি স্যার। ওটা একটা চাকরি। জি স্যার, আসলে তো হ্যাঁ, এটা আসলে কোনোভাবে সম্ভব ছিল না হ্যাঁ, ওটা ওই একটা সময়। চাকরি। একটা মন্ত্রী মন্ত্রী বানাইছে, হঠাৎ করে মাঝরাতে প্রধানমন্ত্রী মনে হইলো না ওরে মন্ত্রী রাখবো না, মাঝরাতে ডাইকাই ফোন দিয়ে কইলো তুই কালকের থেকে মন্ত্রী না, তুই সকালবেলা যাবি না অফিসে, যা, আউট, শেষ, আউট। এখানে কোনো সার্ভিস রুলস নাই। কিন্তু প্রধানমন্ত্রী পট করে একটা পিয়ন, 20 গ্রেডের যে একটা যে পিয়ন আছে না, চা বানায়, সরকারি চাকরি করে, ঠিক আছে, আর কোনো কাজ নাই, চা বানায়, ওরে পট করে ফোন দিয়ে বলতে পারবে না তুই কালকে থেকে অফিসে আসবি না, তোর চাকরি নাই, এই কথা বলতে পারবে না। বুঝতে পারছি? কারণ ওর একটা চাকরি বিধিমালা আছে। বুঝতে পারছি আপনাকে? জি স্যার। বুঝছেন আপনারা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। মানে হ্যাঁ, তখন মন্ত্রীকে সরাইতে পারবে, আবার প্রধানমন্ত্রী পদকে বলতে পারবে না এমপি রে তুই বাদ, আউট, এটা আবার বলতে পারবে না। কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী বলতে পারে এই তুই কালকে থেকে এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়, এই তুই বাদ, তুই স্যার মন্ত্রী থাকবি না, এমপি থাকবে। বলেন। স্যার আমার ফোনে চার্জ নাই স্যার, বন্ধ হয়ে যাবে। আমি ক্লোজ, আর কারো কোনো প্রশ্ন থাকলে ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, রমজান মাস, ঠিক আছে? স্যার অফলাইনে স্যার স্যার একটু এই সংবিধানের বাইরে একটা প্রশ্ন ছিল। বলেন বলেন বলেন। স্যার এই আমরা অনেক সময় ব্র্যান্ড শপ গুলাতে কেনাকাটা করি, ওইখানে আমাদের যে ব্যাড ট্যাক্স এর একটা রিসিপ্ট ধরে দেয় ওদের কোম্পানি। এখন কোনো মূসক বা চালান কপি দেয় না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনি যদি ডিজিটাল পেমেন্ট দেন, কোনো আপনি যদি ইসে দেন, কার্ডে দেন, আপনার হচ্ছে এই যে পজ মেশিনে দেন, তাহলে ওইটা ডিজিটাল মূসক হয়ে যায়, আপনাকে আলাদা চালান দিবেন। আপনার যে মানি রিসিপ্টটা আছে না, যে মানি জি। রিসিপ্টটা আপনাকে দিবে ডিজিটাল কপিতে, মানি রিসিপ্ট যেটা দিবে সেইখানে আপনার ওই ভ্যাট ট্যাক্সের আইডি নাম্বার লেখা আছে। ওগুলা ফাঁকি হয় না, ওগুলা আপনার সরকার তো আর আপনার মনে করেন এইটুকু বুঝবে না, বিষয়টা এমন না, সরকার এটা বুঝে। এই জন্য দেখবেন অনেকে আপনার ডিজিটাল পেমেন্ট নিতে চায় না। আপনি যে একটা সেকেন্ড হ্যান্ড এই যে ইসের থেকে একটা মোবাইল কিনেন, ওই যে বসুন্ধরা এইসব যে মার্কেট যেগুলো আছে আনঅফিসিয়াল সেট যেগুলো কিনেন, ওইখানে কার্ডে পেমেন্ট করতে চান, সে আপনার কাছে 1.5% টাকা এক্সট্রা চায়। ওই কার্ডের চার্জ অমুক তমুক এসব মেলা মেলা কিছু চায়, কেননা ওখানে ওই ক্যালকুলেশন চলে যায়, টাকা পয়সা হিসাব নিকাশ বিষয়। হ্যাঁ, ক্যাশ দিলে আপনাকে কিছু টাকা কম দেয়, দেখুন জায়গায় যে কোনো জায়গায় দেখবেন ক্যাশ দিবেন 500 টাকা কম, ক্যাশ দিলে 500 টাকা বেশি দিতে হবে। কেন? কেন 500 টাকা বেশি দিতে হবে? কেন কেন আপনাকে বেশি দেয়? ওই যে ও ট্র্যাকিং এ চলে আসে টাকাটা। বুঝতে পারছি? জি স্যার। সো আপনি আপনি যদি ডিজিটাল পেমেন্ট দেন কোথাও, তাহলে আপনি ওই ভ্যাট ট্যাক্স অটোমেটিক চলে গেছে, আপনার রিসিপ্টের মধ্যেই লেখা থাকবে। রিসিপ্টটা তো আপনার আসলে কখনো পড়েন নাই বলে এটা দেখেন নাই। আর ওই লাল বই, নীল বই, অমুক কালার তমুক কালার চালান, এগুলি ব্যাকডেটেড, এটা এখন শেষ। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে আর কোনো আলাদা চালান রিসিপ্ট আসবে না। এখন আপনি গিয়া ইসের থেকে একটা লোহা লক্কর কিনলেন, পুরান ঢাকা থেকে ইসলামপুর থেকে একটা লোহা লক্কর কিনলেন, কিনতে গিয়ে দেখলেন যে এটা ভ্যাট যুক্ত, সে আপনার কাছে ভ্যাট দাবি করতেছে। সে যদি আপনার কাছে ভ্যাট দাবি করে তাহলে তাকে আলাদা চালান বই দিতে হবে, কেননা সে আপনার কাছ থেকে ভ্যাট নিয়ে রেখে দিছে, পরে সে আপনাকে ভ্যাটের একটা রসিদ দিবে, সে এইটাকে আবার সরকারি যে চালান আছে কোড, ওই চালানে তাকে ট্রেজারি চালানে জমা দিতে হবে। এই হচ্ছে বিষয়।
জি স্যার। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ধরে নেবেন এখন থেকে আপনার ডিজিটাল পেমেন্ট করার পরে আপনার ওইটা পড়বেন উপরে ঠিক আছে। পড়বেন, ঠিক আছে? পরে এরপরে কোনো কনফিউশন থাকলে বলবেন, ওখানে দেখবেন ব্যাট চালানের দেওয়া আছে, নাম্বার দেয়া আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে দাঁড়ান, আমি আপনাদেরকে দেখি একটা এখনই দেখাইতে পারি কিনা, আমি আপনাদেরকে দেখি দাঁড়ান বলতেছি। শোরুমে যদি ক্যাশ দেওয়া হয় সেক্ষেত্রে? ক্যাশ দিলেও তো আপনাকে ওরা করে, একটা মানি রিসিপ্ট দিচ্ছে না ডিজিটাল, জি। কত কম্পিউটারাইজ বিল করতেছে, তাই না? জি স্যার। কত কম্পিউটারাইজ বিল করতেছে, তো আপনার ওইখানে দেখবেন যে সে করে রাখছে। আমি আপনাদেরকে একটা জিনিস দাঁড়ান দেখাচ্ছি, এখানেই দেখাচ্ছি, ওয়েট।